আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে ছাড়া বাঁচতে হবে না, এসব নিয়ে একটু চিন্তা করো না। আমার উপর বিশ্বাস রাখো, আমি সব সামনে নেব। এই কানাডিয়ান পাত্রের বিয়ে হাতের এক তুইতে ভেঙে দেব। শ্যামা ফিরোজকে নিজের চাইতে বেশি বিশ্বাস করে। ফিরোজ শ্যামার চোখের পানি যত্ন করে মুছিয়ে দেয়, গালে হাত রেখেই বলল, কাঁদো কেন? আমি বললাম না সব সমাধান হয়ে যাবে। ফিরোজের কথায় শ্যামার কান্না কমে না, বরং সে কেঁপে কেঁপে ওঠে কান্নার তোড়ে। আমার ভয় হচ্ছে। ভয় পাওয়ার কোনো কিছু নেই। শ্যামা কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। ফিরোজ শ্যামার চোখের পানি আলতো স্পর্শে মুছে দেয়। আর এক ফোঁটা চোখের পানিও যেন না পড়ে। এখন হাসো তো দেখি। শ্যামা হাসে না। ফিরোজ শ্যামার গালে টোকা দিয়ে পড়ল। হাসে না কেন আমার পাখি? ফিরোজ হাসতে হাসতে এই কথা বলে। ফিরোজের হাসি শ্যামার ঠোঁট পর্যন্ত বিস্তৃতি লাভ করে। শ্যামাও হাসে। ফিরোজ শ্যামার দিকে অপলক তাকিয়ে থাকে। এই মেয়েটা হাসলে তার এত সুখ লাগে, পাখিটাকে ছাড়া তার বেঁচে থাকা অসম্ভব। এই মুখে হাসি ফোটানোর জন্য যা করা লাগবে সে সব করবে। সে আলতো করে শ্যামার গালে হাত বুলিয়ে পড়ল। এইভাবেই হাসবে, তোমার হাসি আমাকে শক্তি যোগায়। শ্যামা চোখের জল মুখে হাসি, সে হেসে পড়ল, আচ্ছা। অনেক রাত হয়েছে, বাড়ি যাও। শ্যামা বাড়ির পথে হাঁটা ধরেও থেমে যায়। পিছন ফিরে আবার ফিরোজের কাছে আসে। শ্যামাকে আবার আসতে দেখে ফিরোজ বলল, কি? শ্যামা ফিরোজের চোখের দিকে তাকায়, আস্তে করে বলল, একটু জড়িয়ে ধরি, শুধু একটুখানি। প্রেমিকার এমন আবদারে ফিরোজ হক চুকিয়ে যায়। সে বলল, অফকোর্স, এটা জিজ্ঞেস করে কি আছে? যদি ওই দিনের মতো আবার মারো? ফিরোজ হেসে ফেলে বলল, তখন তো তুমি আমার পাখি ছিলে না, এখন তুমি আমার ছোট চড়ুই। এখন নো মারামারি। তারপর শক্ত করে তার বুকের মাঝে শ্যামাকে জড়িয়ে নেয়। শুধু বুকে জড়িয়ে ক্ষান্ত হয় না, আলতো করে শ্যামার গলায় মিষ্টি একটা চুমু দিয়ে দেয়। ফিরোজের পক্ষ থেকে প্রথম ভালোবাসার বাহু বন্ধনে আবদ্ধ হয়ে শ্যামার নারীমন দিশা হারাতে চায়। পেটে হাজারো প্রজাপতির উড়াউড়ি টের পায়। পুরশালী উষ্ণ ঠোঁটের স্পর্শে শ্যামা কেঁপে ওঠে। ফিরোজের বুকে বিড়াল ছানার মতো মিশে যেতে চায়। এত আদরে সে আবার কেঁদে দেয়। ফিরোজ বুকে নিয়ে ফিসফিস করে বলল, কি হলো? শ্যামা ফিরোজের মতোই ফিসফিস করে বলল, এত আদর দিচ্ছ কেন? আমার কপালে এত সুখ সইবে না, আমি ঠিক মরে যাব। ফিরোজ মিষ্টি করে হাসে। শ্যামার মতোই ফিসফিস করে বলল, আমি বোধহয় আমার পাখিটাকে সুখে সুখে মেরে ফেলবো। খুবই খারাপ প্রেমিক আমি। শ্যামা তার বুকে নাক ঘষে বলল, আমার প্রেমিক। ফিরোজ শ্যামাকে ছেড়ে দিয়ে আস্তে করে বলল, আমাকে তুমি করে সম্বোধন করছো কেন বালিকা? প্রেম নদীতে কি আজন্ম ডোবাতে চাও নাকি? শ্যামা লজ্জা মাখা মুখে বলল, কখন তুমি বললাম? আচ্ছা, আর বলবো না, আপনি বলাই ভালো। আপনি থেকে তুমিই বেশি আদরে ডাক। তুমি বললে কেমন আপন আপন লাগে। এই অধমকে আদরে ডাক থেকে বঞ্চিত করার কি দরকার? শ্যামা তর্ক করে না। ফিরোজ শ্যামার হাত ধরে পড়ল। চলো এগিয়ে দেই। দুজনে হাতে হাত রেখে এগিয়ে যায়। এই ছোট্ট কাজও শ্যামার সুখে ছোঁয়া লাগে। মনে মনে ভাবে সারা জীবন যেন এভাবেই হাতে হাত রেখে চলতে পারে। রাতে দেরি করে ঘুমানোর ফলে শ্যামা সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। রুম থেকে বেরিয়ে বাড়িটাকে বিয়ে বাড়ি মনে হয় না, মনে হচ্ছে শোকার্ত কোনো বাড়িতে চলে এসেছে। বাড়ির প্রতিটা কোণা চুপচাপ, নিস্তব্ধতায় ঘেরা। শ্যামা খাবারের ঘরে যায়। সেখানে শান্তা ফাতেমা বেগমের মাথায় তেল পানি দিয়ে দিচ্ছে। শ্যামা কাছে গিয়ে বলল, কি হয়েছে আমার? শান্তা রাগী চোখে শ্যামার দিকে তাকিয়ে বলল, তোর দোয়া কবুল হয়েছে। শ্যামা আগামাথা কিছু না বুঝে বলল, কিসের দোয়া? বিয়ে ভেঙে গিয়েছে, সেই খবর শুনেই আম্মা অসুস্থ হয়ে পড়েছে। শ্যামা কৌতূহলী হয়ে বলল, কেন ভাঙলো? তোর বয়স কম, ওনার আর একটু বড় মেয়ে চাই। শ্যামার নিজের কানকে নিজের বিশ্বাস হয় না। মনের মাঝে খুশির সমুদ্র হো হো করে বয়ে যায়, কিন্তু এই সুখের লেশ মাত্র সে প্রকাশ করে না, বরং চেহারার ভাব করে দুঃখী। মুখ মনমারা হয়ে যায়। চুপচাপ সে তার আম্মার পাশে বসে আস্তে করে বলল, ও আচ্ছা। ফাতেমা বেগম শ্যামার ব্যথিত চেহারা দেখে ভাবলেন বিয়ে ভেঙে যাওয়াতেই বুঝি মেয়ের মন খারাপ হয়ে গিয়েছে। সে মেয়ের দিকে তাকিয়ে বলল, এসব নিয়ে মন খারাপ করবি না। এমন সময় স্বপন ইসলাম এসে রুমে ঢুকে স্ত্রীর কথা শুনে বলল, মন খারাপ করবে কেন? এর চেয়ে ভালো পাত্র খুঁজে আনবো।
শ্যামা মাথা নিচু করে রুমে চলে আসে। রুমে এসে দরজা আটকে এলোমেলো হাত পায়ে চুড়ে কতক্ষণ নাচানাচি করে, ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। মুখে হাত চেপে খিলখিল করে ছুটে আসা হাসির শব্দ আটকায়। হাসি তোড়ে চোখে পানি চলে আসে। সে তৎক্ষণাৎ ফিরোজকে ফোন দেয়। ফিরোজ তখন উপজেলায় বসে কিছু কাজ করছিল। শ্যামার ফোন পেয়ে মুখে হাসি ফুটে ওঠে। রিসিভ করে শ্যামার হাসি শুনতে পায়। সে আলতো গলায় বলল, আমার মহারানী কি নিয়ে এত খুশি? শ্যামা ফিসফিস করে বলল। বিয়ে ভেঙে গেছে। ফিরোজ হেসে বলল। তাই? খুশির খবর তো। এই খুশিতে বৃষ্টি খাওয়াও। শ্যামা হেসে বলল। মিষ্টি তো দোকানে। মধুরানীর মধুরাজে কি দোকানের মিষ্টি খাবে? শ্যামা মনোযোগী হয়ে বলল। তো ফিরোজ আস্তে করে বলল। এত কিছু বোঝাতে পারবো না। বিয়ে ভেঙে গিয়েছে, সেই উপলক্ষে আমার মিষ্টি চাই। ওকে মধুমাসের মধুরানী। ফিরোজের ইঙ্গিত এতক্ষণ ধরতে না পারলেও এখন শ্যামার বোধগম্য হয়। তারপর কট করে ফোন কেটে দেয়। লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হয়। ইস, এককালে এই ছেলেটাকে সে কিনা আনরোমান্টিক বলেছিল। এই ছেলে তো পাক্কা মধুমাসের রাজা। শ্যামা লজ্জায় মুখ লুকায়। শান্তা শ্যামার রুমে আসে। শ্যামা তখন মাত্র ফিরোজের সাথে কথা বলেছে। তার চোখে মুখে তখনও হাসির রেশ লেগে আছে। সে কলেজে যাবে বিধায় রেডি হচ্ছে। শান্তা বলল, তুই প্রেম করছিস না শতবার বললেও আমি বিশ্বাস করব না। হঠাৎ করে ভাবির মুখে এমন কথা শুনে শ্যামা থমকে যায়। মাথা ঘুরিয়ে সতর্ক চোখে শান্তাকে দেখে বলল, কেন কেন? তোমার ধারণা এমন কেন? আমার ধারণা শুধু এটা না, আমার ধারণা তোর বয়ফ্রেন্ডের বিয়েটা ভেঙেছে। মাহিনকে যতটুকু দেখছি আমার তো একবারও মনে হয়নি অপছন্দ হয়েছে, বরং পারলে তখনই বিয়ে করে ফেলতো। শ্যামা শান্তার কথাটা নিয়ে ভাবে, তাহলে কি বিয়ে ভাঙার পেছনে ফিরোজের হাত আছে? শ্যামা মনে মনে নিজেকে গাধা বলে অজস্র গালাগালি দিল। এই সামান্য ব্যাপারটা এতক্ষণ কেন তার মাথায় আসেনি? ফিরোজে তার পাখিকে ছাড়বে না, এটা তার ভাবা উচিত ছিল। আর সে কিনা ঢ্যাং ঢ্যাং করে এই সুখবরই ফিরোজকে দিতে গিয়েছে, যে কিনা মূল কারিগর। মনে মনে সে নিজে হাজার গুণ অবাক হলেও শান্তার সামনে তা প্রকাশ করে না। মুখে হাজারো মেঘের ভিড় জমিয়ে বলল, ফালতু কথা বলো না তো। আমি প্রমাণ করে দেব, দেখিস। শ্যামা ঠোঁট উল্টে বলল, কিছু থাকলে তো প্রমাণ হবে। আচ্ছা, তাহলে রাতে ফুসুর ফুসুর করে কার সাথে কথা বলিস? কথা বলি না, আমি রাতে পড়ি। রাতে পড়লে আমার মুখস্থ হয় বেশি। শান্তা আর কিছু বলার আগে শ্যামা ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলল, এত চিন্তা করো না, আমি এমন কিছু করি না। শান্তা শ্যামার যাওয়ার পানে তাকিয়ে আছে। তার সন্দেহ বীজ আরও শক্ত হয়ে গেঁথে যায়। শ্যামা ফারিয়াকে বিয়ে ভাঙার কথাটা বলাতে ফারিয়া খুব মন খারাপ করে। আফসোস করেই বলল, থাক, মন খারাপ করিস না, দেখবি আরও ভালো কোথাও বিয়ে হবে। শ্যামা হাসে, ফারিয়ার দিকে তাকায়। ফারিয়ার ফোন এসেছে। হবু বরের সাথে কথা বলতে বলতে ফারিয়া মুচকি হাসছে। শ্যামা লক্ষ্য করেছে আজকাল ফারিয়ার চেহারার উজ্জ্বলতা যেন অনেক বৃদ্ধি পেয়েছে। এই মেয়েটা তার ভালো বিয়ের প্রত্যাশা করেছে। যদি জানতে পারে তার এই বড় ভাইয়ের সাথে মধুর প্রণয়ে জড়িয়ে আছে, তাহলে ফারিয়া বোধহয় খুব রেগে যাবে। আগে শ্যামার ফারিয়ার সাথে ততটা মিল মহব্বত ছিল না, কিন্তু একদিন ঘামে ভেজা রাগী ফিরোজকে দেখেই স্কুলে পড়ুয়া শ্যামার মনে বসন্ত এসে দোলা দিয়ে যায়। মনের গোপন কোঠরিতে কোকিল মধুস্বরে কুহু কুহু ডেকে যায়। শ্যামা কোকিলের না বলা কথাটা যেন বুঝতে পারল। কম্পনরত বুক নিয়ে লুকিয়ে লুকিয়ে ফিরোজকে দেখে কোকিলের কথাটা বুঝল। ফিরোজকে তার রাজা বানানোর তীব্র ইচ্ছা মাথায় চাপল। ভয় পেয়ে কাছে না গেলেও দূর থেকে ফিরোজকে গোগ্রাসে গিলে নিত। ফিরোজের কাছে যাওয়ার বাহানায় ফারিয়ার সাথে বান্ধবীর সম্পর্ক গড়ে তোলা। ফারিয়া তুখোড় ছাত্রী, শ্যামা ততটা ভালো ছাত্রী না হলেও মন দিয়ে পড়ালেখায় উন্নতি ঘটায়। ফারিয়ার সাথে শক্ত করে সম্পর্ক করে, আর এখন ফারিয়া তার প্রাণের বান্ধবী। আর মাত্র 3 দিন পরেই ফারিয়ার বিয়ে। ফারিয়ার অনুরোধ হলো বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত শ্যামাকে ফারিয়াদের বাড়িতে থাকতে হবে। কিন্তু দুজনেই চিন্তিত, এটা ভেবে যে সেদিন রিপনের সাথে ফিরোজের এত বড় মনোমালিন্য হয়ে গেল, এখন কি শ্যামাকে আসতে দেবে? ফারিয়া যে কোনোভাবেই হোক শ্যামাকে তার কাছে রাখবে। সারাদিন কলেজ করে শ্যামা যখন বাড়িতে আসে,
তখনও বাড়ির পরিবেশ থমথমে, মনে হচ্ছে বিয়ে ভাঙিনি, এর চেয়েও ভয়াবহ কিছু ঘটে গেছে। সে মাথা না ঘামিয়ে রুমে গিয়ে ফিরোজকে ফোন দেয়। ফিরোজ ফোন রিসিভ করলে শ্যামা সোজা প্রশ্ন করে, আপনি বিয়েটা ভেঙেছেন তাই না? ফিরোজ মুচকি হাসে। তার পাখিটা এতক্ষণে এই ব্যাপারটা ধরতে পারলো। সে বলল, তুমি কিভাবে ভাবলে আমার শ্যামা পাখিকে আরেকজন নিয়ে যাবে? এটা এই ফিরোজ মানবে? এই ফিরোজ। শ্যামা হেসে বলল, এত ভাব নিয়েন না, আজকে নেইনি তো কি হয়েছে, যে কোনো দিন নিয়ে যাবে। গায়ের এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে তা সম্ভব না। শ্যামা ভয়ার্ত কণ্ঠে বলল, যদি আব্বা অথবা ভাইয়া যদি জানতে পারে আপনি বিয়ে ভেঙেছেন তো আমাকে একদম মেরে ফেলবে। ফিরোজ হেসে বলল, কেউ জানতে পারবে না, এত ভয় পেও না। কিভাবে করলেন এটা? খুবই সহজ কাজ। ব্যাটা তো আমাকে দেখেই ম্যাও শুরু করেছে। যদি কাউকে বলে দেয় তাহলে কিন্তু ভালো হবে না, আমি আরো বেশি বিপদে পড়ব। বললে কি হবে তা ওই ছেলে ভালো করে জানে। তুমি এত চিন্তা করো না। আমি কেন চিন্তা করি, আমাকে হারালে বুঝবেন। ফিরোজ কিছুক্ষণ চুপ করে থেকে এই প্রথমবারের মতো অসহায় গলায় বলল, আমি তোমাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না শ্যামা, তুমি আমাকে ছেড়ে যেও না। ফিরোজের এমন বিমর্ষ গলা শুনে শ্যামার মন কেমন তোর নাম না জানা ব্যথায় চিরবিড়িয়ে ওঠে। ফিসফিস করে আশ্বাস দেওয়া গলায় বলল, আমি কখনো ছেড়ে যাব না, আপনি আমার কাছে খুব দামি। ভালোবাসি। শ্যামা ফিসফিস করে বলল, ইস, এত ভালোবাসেন কেন? জানি না, এমন মিষ্টি পাখিকে বোধহয় ভালোবাসারই কথা। শ্যামা মুখের আবেশ নিয়ে ঘুমিয়ে পড়ে। সারা রাতভর ফিরোজকে নিয়ে স্বপ্নে মজে থাকে। পাশের বাড়ির মালিক মিয়ার মেয়ে রুবি এক ছেলের সাথে প্রেম করে। সবার ভাষ্য মতে ছেলেটা চূড়ান্ত বেয়াদব। রুবি ভালো ছাত্রী, কিন্তু কিভাবে যেন ওই চালচুলোহীন ছেলের খপ্পরে পড়ে গেছে। মালিক মিয়া রুবিকে প্রথমে বুঝিয়েছেন, কিন্তু কোনোভাবেই যখন মেয়ের মন ফেরাতে পারছিলেন না তখন আরও কঠিন হয়েছে। রুবি এসবের তোয়াক্কা করেনি, সব বাধা ডিঙ্গিয়ে সে পালিয়ে গেছে। মালিক মিয়া মেয়ের এই স্বার্থপরের মতো কাজটা মানতে পারেনি। আশেপাশের মানুষের কটু কথা শুনে আত্মহত্যার চেষ্টা করেছেন। ভাগ্য ভালো বিধায় এইবারের যাত্রায় বেঁচে ফিরেছেন। শ্যামার আম্মা ফাতেমা বেগম ওনাকে দেখে আসলেন। সবাই বারান্দায় বসে মুড়ি মাখা খাচ্ছিল। উনি সবার সাথে এসে খেতে বসে। খাবার এক পর্যায়ে আক্ষেপ করে বলল, বাবা মা এত কষ্ট করে ছেলে মেয়ে বড় করে কি এইভাবে নাক কাটার জন্য? স্বপন ইসলাম স্ত্রীর দিকে তাকিয়ে বলল, সব মেয়ে কি এক নাকি? কিছু বেয়াদব আছে এমন। ফাতেমা বেগম মেয়ের দিকে এক পলক তাকায়। কিভাবে বুঝবো রুবি যে কেমন মেয়ে ছিল তা কি আমাদের অজানা? ও যেহেতু এত নোংরা একটা কাজ করতে পেরেছে, আর কি বলবো বলো? রিপন সায় দিয়ে বলল, খারাপ ছেলেদের পাল্লায় পড়লেই শেষ। তাছাড়া আজকাল গ্রামে এই মাতাল ছেলেদের আনাগোনা বেশি। বাবা মা কত কষ্ট করে ছেলে মেয়ে বড় করে, তাদেরকে উচিত নয় বাবা মায়ের সম্মান রেখে চলা? স্বপন ইসলাম শ্যামার মাথায় হাত বুলিয়ে বলল, ছেলেকে তো বিয়ে সম্মান হতো, বিয়ে করাতে পারলাম, এখন আমার আম্মারে একটা রাজপুত্রর কাছে তুলে দিতে পারলেই হয়। রিপন বোনের দিকে তাকিয়ে বলল, দেখো তোমার মেয়েও কোনো নেশাখোরের পাল্লায় পড়েছে কিনা। স্বপন ইসলাম হতাশার গলায় বলল, এমন হলে মালিক মিয়ার মতো জানে বাঁচার আশা থাকবে না, আমি তখনই মরে যাব। শ্যামার মাথায় হাত বুলিয়ে বলল, এমন করবা নাকি আম্মা? শ্যামার বুকটা ধক করে ওঠে, অচেনা ভয়ে মনটা চিরবিড়িয়ে ওঠে। বাবার উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে মনে হয় তারা এত কষ্ট করে তাকে বড় করেছে, আর সে কিনা প্রেম করছে। হঠাৎ করেই শ্যামা নিজেকে নিজে ঘৃণা করলো। তার আব্বার মুখের দিকে তাকিয়ে বলল, না। মেয়ের মুখ থেকে এমন সুন্দর উত্তর শুনে স্বপন ইসলাম হৈ হৈ করে বলল, আমি জানি আমার আম্মা আমার সম্মান রাখবে। পরম আদরে স্বপন ইসলাম শ্যামাকে বুকে জড়িয়ে নেয়। আবেগে আপ্লুত হয়ে উনি কান্না করে দেয় আর বিড়বিড় করে বলে, মারে, আমার সম্মান রাখিস। মেয়েদের এই কাজটা যে বাবা মায়ের জন্য কতটা কষ্টের তা বোঝানো যাবে না। কি থেকে কি হয়ে গেল, হঠাৎ ওনার কান্নায় পরিবেশ ভারী হয়ে যায়। এমন কাজে সবাই হতভম্ব। শ্যামা উঠে তার রুমে চলে যায়, বিছানায় শুয়ে ফুপিয়ে কাঁদে। এমন করে সে কখনো ভাবেনি, বাবা মায়ের কথা সে কখনোই ভাবেনি। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয়, হাত বাড়িয়ে ফোনটা এনে ফিরোজকে ফোন দেয়। ফোন রিসিভ হলে দম আটকে বলল,
আমি আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। নিজের চোখের সামনে ছেলেটার বয়স হু হু করে বেড়ে যাচ্ছে, তা মোহাম্মদ আলীর ভালো লাগে না। ছেলে বিয়ে করবে না, না করলেও উনি কিন্তু থেমে থাকেনি। গোপনে গোপনে ঠিকই মেয়ে খুঁজে যাচ্ছেন। তেমনি কালকে এক বাল্যকালের বন্ধুর বাসায় গিয়ে বন্ধুর মেয়ে পছন্দ করে ফেলেছে। বন্ধুকে মনের কথাটা বলতেই বন্ধু রাজি হয়ে যায়। মোহাম্মদ আলী ছেলেকে বিয়ে করানোর জন্য ঘোর প্রতিজ্ঞাবদ্ধ। সকালে নাস্তার টেবিলে ফিরোজকে পেয়ে যান। ফিরোজ নাস্তা খেতে খেতে তার আব্বার দিকে তাকায়। মোহাম্মদ আলী ধীরে সুস্থে বলল, তোর না না তো অনেক শুনলাম, আর না শোনার ধৈর্য নেই। আমি মেয়ে দেখে এসেছি, তুই তামিমকে নিয়ে বিকেলে মেয়েটাকে দেখে আয়। মোহাম্মদ আলীর মুখে আবারও বিয়ের নাম শুনে ফিরোজের খাওয়া বন্ধ হয়ে যায়। কপালের চামড়া আপনা আপনি কুঁচকে যায়। সে গম্ভীর গলায় বলল, মানে? কথা তো স্পষ্ট করেই বললাম, বুঝতে পারছিস না? আমি আপনাকে বলেছি না যে এখন বিয়ে করব না? মোহাম্মদ আলী মুহূর্তেই রেগে যায়, কিরমির করেই বলল, তুই বললেই আমি শুনতে হবে? রোজিনা বেগম সূর্যকে হাতছাড়া করে না, দাঁত কিরমিরিয়ে বলল, বেয়াদব, মায়ের মতো বেয়াদব হয়েছে। ফিরোজ চোখ তুলে রোজিনা বেগমের দিকে তাকায়। রোজিনা বেগম থতমত খেয়ে অন্যদিকে তাকায়। মোহাম্মদ আলী চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, বিকেলে চলে যাবি, আমি কোনো কথা শুনতে চাই না। আমি যাচ্ছি না। কেন? কারণ আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না। কারণটা কি? কোনো কারণ নেই। মোহাম্মদ আলী ছেলের দিকে ফিরে তাকায়। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি সমেত ফিরোজকে ভীষণ সুন্দর লাগছে। ছেলেদের এত সুন্দর হওয়া ভালো না। আচ্ছা, ওনার এত সুন্দর ছেলে প্রেম করছে না তো? উনি সোজা প্রশ্ন করেন, তুই কাউকে পছন্দ করিস? ফিরোজ তার আব্বার দিকে তাকিয়ে মাথা নেড়ে না করে। তাহলে সমস্যা কি? ফিরোজ নিভু গলায় বলল, কিছু না। তাহলে আর কি, বিকেলেই যাবি? ফিরোজ রেগে যায়, তীক্ষ্ণ গলায় বলল, আমি বলেছি না যাব না। মোহাম্মদ আলী ছেলের এই অবাধ্যতার সাথে পরিচিত না। সবার সাথে ফিরোজ রাগী হলেও ওনার সাথে রাগী না। উনি হতভম্ব হয়ে ফিরোজের দিকে তাকিয়ে থাকে। কালকে ফারিয়ার গায়ে হলুদ, তাই আর কথা বাড়ায় না। মেয়ের বিয়ের আগে অশান্তি সৃষ্টির দরকার নাই। ফিরোজ হনহন করে রুমে চলে যায়। সে আমার সাথে কথা বলতে হবে, যত তাড়াতাড়ি পারা যায় সে আমাকে বিয়ে করতে হবে। যা পরিস্থিতি হচ্ছে, কবে না তার আব্বা মেয়ে বাড়ি এনে বলবে এক্ষুনি বিয়ে কর। সকাল সকাল তার মেজাজ সপ্তম আকাশে উঠে যায়। তখনই এমপি মহোদয়ের কাছ থেকে ফোন আসে। ওনার সেক্রেটারি জানায় আজকে পাশের এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। স্যার ফিরোজের উপস্থিতি আশা করেছে। ফোন কাটার সাথে সাথে শ্যামা ফোন দেয়। ফোন রিসিভ করে কিছু বলার আগে শ্যামা কিছু উত্তপ্ত বাক্য ফিরোজের দিকে ছুঁড়ে মারে। সে কোনো কিছু বলার আগেই শ্যামা কট করে ফোন কেটে দেয়। সংযোগ বিচ্ছিন্ন হওয়া মোবাইলের দিকে অপলক তাকিয়ে থাকে। পাগল মেয়েটা কি পাগল নাকি? হুট করে কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে পারে? ফিরোজের বুকের ওঠানামা দ্রুত হয়। শ্যামার ফোন নাম্বারে ডায়াল করে, কিন্তু বন্ধ। এদিকে এমপি সাহেবের কাছে যাও জরুরি। ফিরোজ হাত দিয়ে চুল খামচে ধরে। শ্যামা না করলো কিভাবে? ওর জন্যই আজকে তার আব্বার সাথে বাজে ব্যবহার করেছে। না হলে এত অনুরোধের পরে বিয়েতে অবশ্যই মত দিত, কিন্তু সে দেয়নি। কারণ তার শ্যামা পাখি আছে যে অধীর আগ্রহের সাথে ফিরোজের জন্য অপেক্ষা করে। বাচ্চাদের সাথে প্রেম করার এই এক জ্বালা। তারা হুটহাট সিদ্ধান্ত নেবে। আরও কয়েকবার শ্যামাকে ফোন দিয়ে কোনো সুলক্ষণ না দেখে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। শ্যামা আজকে কলেজে যাবে না। সকালে এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা শ্যামার শরীরের সর্বশক্তি শুষে নিয়েছে। বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ফাতেমা বেগম আর শান্তি এসেছিল, কিন্তু শ্যামা মাথা ব্যথার দোহাই দিয়ে ওঠেনি। কারোর সাথে কোনো কথাও বলেনি। শান্তার রুমে গিয়ে রিপনকে বলে, আমার মনে হয় তোমার বোন প্রেম করে। রিপন মোবাইলে চোখ রেখেই বলল, কার সাথে? তা জানি না, কিন্তু প্রেম করে। কিভাবে বুঝলে? মাঝে মাঝে ফোনে কথা বলে, আবার বিয়ের কথা বলতে কিভাবে কাঁদলো দেখলে না? সব মেয়েই বিয়ের কথাই কাঁদে। শান্তামুখ অন্ধকার করে বলল, আমার কথা বিশ্বাস না হয় তো যখন অঘটন ঘটবে তখন মিলিয়ে দেখো। রিপন বলল, শ্যামা এমন মেয়ে না। দেখলেন না আব্বা শ্যামাকে কত বিশ্বাস করে?
রিপনের কথাগুলো শান্তার মন মতো হয় না। সে বিড়বিড় করে কি যেন বলতে থাকে।